আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। ইরান কাতারের আল উদিদে মার্কিন বায়ুসেনা ঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন ইরান ও ইসরায়েল সম্পূর্ণ সংঘর্ষ বিরতিতে সম্মত হয়েছে। কাতারের আল উবেদ বায়ুসেনা ঘাঁটিতে ইরানের হামলার পর বিশ্ববাজারে তেলের দামে রেকর্ড পতন। অপারেশন সিন্ধু অভিযানের আওতায় এক বিশেষ বিমানে মাসাদ থেকে 290 জন ভারতীয় এবং এক শ্রীলঙ্কার নাগরিককে নতুন দিল্লি নিয়ে আসা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বারাণসীতে সেন্ট্রাল জোনাল কাউন্সিলের 25তম বৈঠকে সভাপতিত্ব করবেন। প্রাক্তন ক্রিকেটার দিলীপ দোষী প্রয়াত। লিডসের হেডিংলেতে তেন্ডুলকর অ্যান্ডারসন ট্রফির প্রথম ক্রিকেট টেস্ট ম্যাচে জয়ের জন্য ভারত ইংল্যান্ডের সামনে 371 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছে বিস্তারিত খবরে। ইরান কাতারের আল উদিদে মার্কিন বায়ুসেনা ঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরান জানিয়েছে তাদের পরমাণু কেন্দ্র লক্ষ্য করে আমেরিকার আঘাতের এটাই প্রত্যুত্তর। উল্লেখ্য, দক্ষিণ পশ্চিম দোহার আল উদিদে পশ্চিম এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ সেনা ঘাঁটি রয়েছে। বিভিন্ন সূত্রের খবর, ইরান ইরাকের আইন আল আসাদ ঘাঁটি লক্ষ্য করেও হামলা চালায়। কাতার ও মার্কিন আধিকারিকরা জানিয়েছেন এই আক্রমণের পর কোনো হতাহতের খবর নেই। কাতার জানিয়েছে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এখান থেকে আগেই তারা লোকজন সরানোর কাজ শুরু করেছিল। এক মার্কিন প্রতিরক্ষা আধিকারিক জানিয়েছেন ইরানের দিক থেকে আল উদিদ বায়ুসেনা ঘাঁটিতে স্বল্প ও মধ্যম দূরত্বের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। অবশ্য এই হামলায় কোনো আমেরিকার পক্ষে ক্ষয়ক্ষতি হয়নি। কাতার তার আকাশপথ বন্ধ করে দেওয়া এবং মার্কিন দূতাবাস আমেরিকান নাগরিকদের নিরাপদ জায়গায় চলে যাওয়ার কথা বলার কয়েক ঘন্টা পরেই এই হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু থেকে ছুটে যাওয়া এবং তার পাল্টা প্রতিরোধে কাতারের আকাশ যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল। ক্রমবর্ধমান উত্তেজনাময় পরিস্থিতিতে কাতারের ভারতীয় দূতাবাস সেদেশে বসবাসরত ভারতীয়দের উদ্দেশ্যে অ্যাডভাইজারি জারি করেছে। তাতে বলা হয়েছে এই পরিস্থিতিতে তারা যেন বাড়ির বাইরে না বেরোন, বর্তমান পরিস্থিতিতে শান্ত থেকে কাতার কর্তৃপক্ষের নির্দেশাবলীর দিকে লক্ষ্য রাখেন। ইতোমধ্যে কাতারের বায়ুসেনা ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হানার সময় বাহরিন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরশাহীর আকাশপথ সাময়িকভাবে বন্ধ করার পর তা আবার খুলে দেওয়া হয়েছে। এদিকে মার্কিন বিদেশ দপ্তর ইসরায়েল ইরানের মধ্যে চলতি সংঘর্ষের প্রেক্ষিতে কুয়েতের জন্য একটি ভ্রমণ সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করেছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন ইরান ও ইসরায়েল সম্পূর্ণ সংঘর্ষ বিরতিতে সম্মত হয়েছে। কয়েক ঘন্টার মধ্যেই এই সংঘর্ষ বিরতি কার্যকর হবে। কাতারে মার্কিন বায়ুসেনা ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হানার কিছুক্ষণ পরেই গত রাতে ট্রাম্প এই ঘোষণা করেন। ট্রুথ সোশ্যালে তার বিবৃতিতে ট্রাম্প জানিয়েছেন উভয় পক্ষেরই ক্ষয়ক্ষতি হওয়ার পাশাপাশি তাদের লক্ষ্য পূরণ হয়েছে। এই পরিস্থিতিতে সংঘর্ষ বিরতি শুরু হবে। ট্রাম্প ওই বিবৃতিতে আরও জানিয়েছেন কয়েকটি পর্যায়ে এই সংঘর্ষ বিরতি প্রয়োগ হবে। ইরান প্রথমত সংঘর্ষ বিরতিতে উদ্যোগ নেবে, পরে ইসরায়েল প্রথমে 12 ঘন্টা ও তারপর 24 ঘন্টা সংঘর্ষ বিরতির মাধ্যমে 12 দিন ধরে চলা এই যুদ্ধের পরিসমাপ্তি ঘটবে। এই বিবৃতিতে বলা হয়েছে উভয় পক্ষের সংঘর্ষ বিরতিকালে অপর পক্ষকে শান্ত এবং অন্যের আচরণের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি IAEA এর সঙ্গে সহযোগিতা সাময়িকভাবে বন্ধ রাখার বিষয় নিয়ে ইরানের জাতীয় নিরাপত্তা কমিটি একটি বিলে সম্মতি দিয়েছে। প্রস্তাবিত বিলটি সংসদের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এতে বলা হয়েছে যতক্ষণ ইরান তার পরমাণু কেন্দ্রগুলিকে নিরাপদ বলে মনে করছে ততক্ষণ পর্যন্ত অন্যান্য বিষয়ে আন্তর্জাতিক নজরদারি বন্ধ থাকবে। ইরানের আধিকারিকরা জানিয়েছেন সেদেশের পরমাণু কেন্দ্রগুলিতে হামলার পর নিরাপত্তার কারণেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে আজ নেদারল্যান্ডসের হেগে নেটো জোটভুক্ত রাষ্ট্রগুলির সম্মেলন বসতে চলেছে। সেক্রেটারি জেনারেল মার্ক রাট বলেছেন ইরানের পরমাণু কেন্দ্রগুলিতে মার্কিন বিমান হামলায় কোনো আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হয়নি, বরং ইরানের পরমাণু কেন্দ্রগুলি যেভাবে কৌশলগত বিপদের কারণ হচ্ছিল তাতে ন্যাটো উদ্বিগ্ন বোধ করছে। কাতারের আল উবেদ বায়ুসেনা ঘাঁটিতে ইরানের হামলার পর বিশ্ববাজারে তেলের দামে রেকর্ড পতন। তেলের দাম 6% ব্যারেল প্রতি $5 পড়ে যায়। 5 বছরের মধ্যে এই প্রথম তেলের দাম একদিনে এতটা হ্রাস পেল। পশ্চিম এশিয়ায় উদ্ভূত উত্তেজনার প্রেক্ষিতে লোকসানের আশঙ্কায় বিনিয়োগকারীরা সতর্ক হয়ে ওঠা শেয়ার বাজারেও গতকাল ব্যাপক নিম্নগতি লক্ষ্য করা যায়। অপারেশন সিন্ধু অভিযানের আওতায় এক বিশেষ বিমানে মাসাদ থেকে 290 জন ভারতীয় এবং এক শ্রীলঙ্কার নাগরিককে গত সন্ধ্যায় নতুন দিল্লি নিয়ে আসা হয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে এখনও পর্যন্ত ইরান থেকে 2003 জন ভারতীয়কে দেশে ফেরানো হলো। আম্মান ও জর্ডান থেকে 161 জনের প্রথম দলটি আজ দিল্লি পৌঁছবে। ইসরায়েল থেকে উদ্ধার করে এদেরকে সড়ক পথে আম্মান নিয়ে আসা হয়। উল্লেখ্য, ইসরায়েল ও ইরানের মধ্যে সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে সরকার ইসরায়েল থেকে ইচ্ছুক ভারতীয় নাগরিকদের দেশে ফিরিয়ে আনছে। সড়ক পথে ইসরায়েল
সীমান্ত পেরোনোর পর আকাশপথে তাদের দেশে ফিরিয়ে আনা হবে। ভারত ইসলামিক সহযোগিতা সংগঠন OICর বিদেশমন্ত্রী পরিষদের বৈঠকে উত্থাপিত বক্তব্যগুলি স্পষ্টভাবে খারিজ করে দিয়ে একে অযৌক্তিক ও তথ্যগতভাবে ভুল বলে উল্লেখ করেছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, সন্ত্রাসবাদকে জাতীয় নীতিতে পরিণত করে তোলা পাকিস্তান পরিচালিত এ ধরনের বিবৃতির মাধ্যমে প্রমাণিত হয় কিভাবে OICর মতো মঞ্চগুলিকে সংকীর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। 25শে জুন অর্থাৎ আগামীকাল দেশজুড়ে পালিত হবে সংবিধান হত্যা দিবস। ভারতের শেষ জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল 1975-এর 25শে জুন থেকে 1977-এর 21শে মার্চ পর্যন্ত। এর কারণ হিসেবে অভ্যন্তরীণ গোলযোগকে তুলে ধরা হয়, যদিও পরবর্তীকালে এই জরুরি অবস্থা ঘোষণাকে কেন্দ্র করে নানা মহলে তৈরি হয় বিতর্ক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মাসের 29 তারিখ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 123তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণীর নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ উত্তরপ্রদেশের বারাণসীতে সেন্ট্রাল জোন কাউন্সিলের 25তম বৈঠকে সভাপতিত্ব করবেন। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশ নিয়ে গঠিত এই কাউন্সিল। এই বৈঠকে যোগ দেবেন ওই 4 রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যগুলির 2 জন শীর্ষমন্ত্রী। গত কয়েক বছরে বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও বোঝাপড়ার বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই কাউন্সিল। এদিকে ছত্তিশগড় সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ গতকাল রায়পুরে সীমান্ত রক্ষী বাহিনী BSF-এর আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী মাওবাদীদের পেতে রাখা IED বিস্ফোরণে শহীদ অতিরিক্ত পুলিশ সুপার আকাশ রাও গিরিপুঞ্জের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। শ্রী শাহ জানান, শহীদের পরিবারকে সম্ভাব্য সব রকম সহায়তা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গতকাল নতুন দিল্লিতে উইংস টু আওয়ার হোপস গ্রন্থটির 2য় খণ্ড আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন। এই গ্রন্থে 2023 সালের আগস্ট থেকে 2024 সালের জুলাই মাস পর্যন্ত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর প্রদেয় ভাষণ সংকলিত হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী বলেন, অপারেশন সিঁদুরের মাধ্যমে ভারত যে ঐতিহাসিক পদক্ষেপ করেছে তা সন্ত্রাসবাদীদের মধ্যে ভীতির সঞ্চার করেছে। अपने सर्वोच्च कमांडर के नेतृत्व में हाल ही में हमारे देश की सेनाओं ने ऑपरेशन सिंदूर के तहत ऐतिहासिक सैन्य कार्रवाई की है और इस ऑपरेशन के सभी उद्देश्यों को हासिल किया है और आतंकियों के मन में भय का संचार करने में भी कामयाबी हासिल की है। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী মিউজিয়াম ও লাইব্রেরি সোসাইটির 47তম বার্ষিক সাধারণ বৈঠকে পৌরোহিত্য করেন। কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, নির্মলা সীতারামন, অশ্বিনী বৈষ্ণব, গজেন্দ্র সিং শেখাওয়াত এবং ধর্মেন্দ্র প্রধান বৈঠকে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী মোদী 2022 সালে প্রধানমন্ত্রী সংগ্রহালয়ের উদ্বোধন করেন। বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ড জিতেন্দ্র সিং বলেছেন, গত 11 বছরে প্রযুক্তি ভারতের উন্নয়নের চালিকা শক্তি হয়ে উঠেছে। নতুন দিল্লিতে এক প্রেস কনফারেন্সে সরকারের 11 বছরের সাফল্যে ড সিং বলেন, 2014 সালে যেখানে মাত্র 50টি বায়োটেক স্টার্টআপ ছিল, বর্তমানে তা বেড়ে হয়েছে 10,000-এরও বেশি। লিডসের হেডিংলিতে তেন্ডুলকর অ্যান্ডারসন ট্রফির প্রথম ক্রিকেট টেস্ট ম্যাচে জয়ের জন্য ভারত ইংল্যান্ডের সামনে 371 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। গতকাল ম্যাচের চতুর্থ দিনে ভারতের দ্বিতীয় ইনিংস 364 রানে শেষ হয়। KL রাহুল 137, ঋষভ পন্ত 118 রান করেন। ইংল্যান্ডের হয়ে ব্রাইডেন কার্স, জশ টং 3টি করে উইকেট নেন। জয়ের জন্য 371 রানের লক্ষ্য নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইংল্যান্ড দিনের শেষে বিনা উইকেটে 21 রান করে। প্রাক্তন ক্রিকেটার দিলীপ যোশী প্রয়াত। লন্ডনে গতকাল হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 77 বছর। বাঁহাতি স্পিনার দিলীপ যোশী 1979 থেকে 1983 সাল পর্যন্ত দেশের হয়ে 33টি টেস্টে 114টি এবং 15টি একদিনের ম্যাচে 22টি উইকেট নিয়েছেন। তিনি বাংলা ও সৌরাষ্ট্রের হয়ে রঞ্জি ট্রফি খেলেছেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে 898টি উইকেট নিয়েছেন তিনি। দিলীপ যোশীর মৃত্যুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। মঙ্গোলিয়াকে রেকর্ড 13-0 গোলে হারিয়ে ভারতীয় মহিলা ফুটবল দল থাইল্যান্ডে AFC মহিলা এশিয়ান কাপ 2026 বাছাই পর্বের গ্রুপ বিতে তাদের অভিযান শুরু করেছে। জ্যাভলিনে বর্তমানে বিশ্ব চ্যাম্পিয়ন নীরজ চোপড়া আজ চেক রিপাবলিকের মর্যাদাপূর্ণ ওস্ট্রাভা গোল্ডেন স্পাইক 2025 অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় অংশ নেবেন। ভারতীয় সময় রাত 10:30টায় প্রতিযোগিতা শুরু হওয়ার কথা। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। ইরান কাতারের আল উদিদ
মার্কিন বায়ুসেনা ঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন ইরান ও ইসরায়েল সম্পূর্ণ সংঘর্ষ বিরতিতে সম্মত হয়েছে। কাতারের আল উবেদ বায়ুসেনা ঘাঁটিতে ইরানের হামলার পর বিশ্ববাজারে তেলের দামে রেকর্ড পতন। খবর শেষ হলো, এরপর খবর শুনুন সকাল 7:25।